এই মোবাইলে আরে নামেন পাচ্ছি না ছবি দেওয়া সকল পর্যায়ের নেতাকর্মীরা আরাফাত রহমান কোকোর জানিয়ে আরাফাত রহমান কোকো এমন এক সময়ে মৃত্যুবরণ করেছেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়, এটি ষড়যন্ত্রমূলকভাবে আরাফাত রহমান কোকোকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনে। যে আমরা ভয়ঙ্কর ক্রান্তিকাল শেখ হাসিনার বিভৎস পৈশাচিকতার শিকার আরাফাত রহমান। সে না পেয়েছে সুচিকিৎসা, না পেয়েছে পরিবারের সান্নিধ্য, দেশনেত্রীকে বালির ট্রাক দিয়ে অবরুদ্ধ করে দেশের স্বাভাবিক বিরোধী দলীয় রাজনীতির গতিপথকে রুদ্ধ করে শেখ হাসিনা ফ্যাসিজম নাৎসিজমের যে বিষাক্ত থাবা বিস্তার করেছিলেন, তারই সেই থাবায় আরাফাত রহমান কোকো পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে গিয়েছে। সাংবাদিক বন্ধুরা, এ বিষয়ে আপনারা আরো ভালো জানেন সেদিনের 2015 সালের 24 জানুয়ারি যখন তার লাশ বন্দি মায়ের কোলের উপর সন্তানের লাশ, এই বেদনা, এই দুঃখ, এই শোক, এটা ভোলার নয়। শুধু বিএনপি বা বিএনপির নেতাকর্মী নয়, গোটা জাতি সেদিনের সেই দৃশ্য, সেই বিয়োগান্তক দৃশ্য, সেই শোকাবহ ঘটনা অবলোকন করে দুঃখে বেদনায় মুষড়ে পড়েছে। তার জানাজা শেখ হাসিনা এক দুর্ভেদ্য দেওয়াল তৈরি করেছিল সেদিনের বর্বর আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা, কিন্তু সেই দুর্ভেদ্য দেওয়াল ভেদ করে লাখো জনতা জানিয়ে দিয়েছে শেখ হাসিনা অত্যাচারী, শেখ হাসিনা বর্বর, শেখ হাসিনা পৈশাচিক। যে একটি ধর্মীয় অনুষ্ঠান, একজনের জানাজা, সেই জানাজাতেও সে পৈশাচিক বাধা দিয়েছে। সেখান থেকে অনেক নেতাকর্মীকে, অনেক লোককে গ্রেফতার করা হয়েছে। বন্ধুরা, আবার সেই সমস্ত দিন, সেই সমস্ত ক্রান্তিকাল, সেই সমস্ত অন্ধকার অতিক্রম করে 15 বছর 16 বছরের এক বিভৎস অরাজকতার মধ্যে দিয়ে, অনেকের জীবন উৎসর্গের মধ্যে দিয়ে, অনেকের শারীরিক নির্যাতন এবং চিরদিনের জন্য হারিয়ে যাওয়ার সকল ভয়াবহ স্মৃতিকে ধারণ করে 5ই আগস্টে
ফ্যাসিবাদের পতন হয় এবং দেশ ছেড়ে পালিয়ে যায়। ফ্যাসিবাদের বিভিন্ন জায়গায় উকি মারার দৃশ্য। পরাজিত আওয়ামী ফ্যাসিবাদ তারা বসে নেই, তারা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে বটে, কিন্তু তাদের কালো টাকা আর অবৈধ অস্ত্র নানাভাবেই তারা কাজ করছে। তারা বিএনপির বিভিন্ন জায়গায় কোনো মিছিল হলে বা গণতান্ত্রিক শক্তির কোনো কর্মসূচি হলেই তারা অন্ধকার থেকে বেরিয়ে এসে সেখানে আক্রমণ করছে। আপনারা দেখেছেন যে চট্টগ্রামে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের উপর আঘাত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। এই পরিস্থিতি চলছে, কিন্তু এর মধ্যেও গোটা জাতি প্রত্যাশা করছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। নির্বাচনের একটি সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শিডিউল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু মনে হচ্ছে এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূট কৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। আমরা যাদেরকে বারবার দেখেছি এই আওয়ামী ফ্যাসিবাদকে তারা নানা কারণে নানা অজুহাত সৃষ্টি করে তাদের হাতকে শক্তিশালী করেছে। আমরা সেই ৮৬, আমরা তার পরবর্তী পর্যায়ে ৯৪, ৯৫, ৯৬, আমরা ৫ই আগস্টের পর নানা বক্তব্য বিবৃতিতে আমাদের মনে হয়েছে যে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি। তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। নানাভাবে তারা চাচ্ছেন সামনের যে নির্বাচন সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের সাথে আরো অনেকে থাকতে পারে। বন্ধুরা, আমার কথা হচ্ছে আমরা একটা আদর্শের জন্য লড়েছি, আর এই আদর্শ কায়েম করার জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপোষহীন লড়াই করেছেন, জাতিকে উদ্বুদ্ধ করেছেন, বিএনপির নেতা কর্মীদেরকে আত্মদানে উদ্বুদ্ধ এবং প্রেরণায় তাদেরকে উজ্জীবিত করে মাঠে নামিয়েছে। আমাদের ডানে বামে সামনে পিছনে আমরা কে প্রভু আছে আমরা দেখিনি। আমরা চেয়েছি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাক, আমাদের সার্বভৌমত্ব টিকে থাক, আমরা আমাদের কথা বলার স্বাধীনতা তথা গণতন্ত্র ফেরত পাই। আর এই জন্য শিশু বাচ্চা, এই জন্য তরুণ কিশোর সহ ছাত্র জনতার উত্তাল ঢেউ এবং তাদের প্রাণের উৎসর্গের মধ্যে দিয়ে ৫ই আগস্ট। এরপরেই আমরা দেখেছি আবারও নানা ধরনের কথায় ফ্যাসিবাদকে কায়েমের জন্য নানা ধরনের সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করা হয়। বন্ধুরা, যারা শিশুর রক্ত পান করে, যারা কিশোরের রক্ত পান করে, যারা ছাত্রের রক্ত পান করে, যারা রিক্সাওয়ালা শ্রমিকের রক্ত খাওয়ার জন্য রক্ত পিপাসা হয়ে উঠে প্রত্যাবর্তন ঘটনার চক্রান্ত করেন, জনগণ হচ্ছে সবচাইতে বড় আদালত, সবচাইতে বড় বিচারক। তারাই বিচার করবে যে কারা এই ফ্যাসিবাদের সহযোগী হয়ে আবার নতুন করে কাজ করার চেষ্টা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, নানাভাবেই আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করা হবে। আপনারা শক্তভাবে সেটিকে আপনারা দমন করুন, দুষ্কৃতিকারীদেরকে উচ্ছেদ করুন, চাঁদাবাজ দখলবাজ যারা আছে তাদের বিরুদ্ধে আপনার পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে বলুন। তাহলে দেখবেন আর কারো চক্রান্ত, কারো ষড়যন্ত্র, কেউ নির্বাচন নিয়ে, গণতন্ত্র নিয়ে তারা কোনো ধরনের চক্রান্ত করতে পারবে। বন্ধুরা, আমি মনে করি আরাফাত রহমান কোকো রাজনীতি করতেন না, তিনি ক্রীড়া সংগঠক। এখানে যারা অধিকাংশ আমরা যারা রাজনীতির লোক, কিন্তু আরও অনেকে এখানে ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট, তাদেরই উদ্যোগে আমরা এই খবরে
সেখানে তার কবর জিয়ারত করলাম, আমরা পুষ্পস্তবক অর্পণ করলাম। আমি আগেও বলেছি যে যদিও রাজনীতি করতো না, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার আরাফাত রহমান। কারণ আজকে যদি দেশের স্বাভাবিক রাজনীতি থাকতো তাহলে কত দেশে থাকতো, তার মায়ের পাশে থাকতো এবং সে মানসিকভাবে ভারাক্রান্ত হতো না। সে যে আজকে তার যে হৃদযন্ত্রের ক্রিয়া, যেখানে অসুস্থতা ছিল, হার্টের অসুস্থতা, তাহলে সেটার ভালো চিকিৎসা হতো। সেই সুযোগ পায়নি, কারণ তার স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেনি মায়ের কাছ থেকে, পরিবারের কাছ থেকে অনেক দূরে। তাই আমি মনে করি এই গণতান্ত্রিক আন্দোলনের একজন শহীদ হচ্ছেন আরাফাত রহমান প্রভু। কারণ শেখ হাসিনার অত্যাচারের কারণে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তার যেন বেহেশত নসিব করে এবং আমরা তার প্রতি শ্রদ্ধা জানাবো এবং তার পরিবার যেন শক্ত হয়ে থাকে। তার 2 সন্তান আছে, স্ত্রী আছে, আল্লাহ যেন শোক বইবার শক্তি তাদের দেন। তার মা বেঁচে আছে, আমাদের প্রত্যেকের তিনি আদর্শের জননী, তিনি গণতন্ত্রের জননী, গণতন্ত্রের মা। আল্লাহ যেন শোক সইবার শক্তি দেন এবং তার বড় ভাই আরাফাত রহমান কোকো, জ্যেষ্ঠ ভ্রাতা, এত দুঃখ বেদনা এত কিছু, সেও মায়ের কাছ থেকে আজ দীর্ঘদিন ধরে তার মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত ছিলেন। 5ই আগস্টের পর দেখা গেছে সে আরাফাত রহমান কোকো বড় ভাইয়ের মৃত্যু যে কত বেদনাদায়ক হতে পারে সেটা আমরা যারা ছোট ভাই চলে গেছে, আমরা জিয়া পরিবারের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং তাদের প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি। আল্লাহ কাছে আবারও দোয়া করছি আল্লাহ আরাফাত রহমান উপর বেহেশত নসিব করুন। আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সামনে এত মানুষ গেল তেমনি মোবাইল